নমস্কার। কেমন আছেন সবাই আপনারা? আশা করি খুব ভালো আছেন। আবার একটি দীর্ঘ বিরতির পর আমি চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি উপন্যাস নিয়ে। আজকে শুরু করব সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা প্রত্নকন্যা। আশা করি উপন্যাসটি আপনাদের ভালো লাগবে। যারা আজকে নতুন এসেছেন, গল্প পাঠ যদি ভালো লেগে থাকে, উপন্যাস যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কমেন্টেও জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর বেশি দেরি না করে চলুন শুরু করি আজকের পর্ব। আজকে আপনারা শুনবেন এই উপন্যাসের প্রথম পর্ব। আপ্রাণ চেষ্টা করেও আউট হতে পারছে না মোহন। দু প্রান্তের বোলার দুটোই আতা, একটা বল স্ট্যাম্পে রাখতে পারছে না। এদিকে 4টে বাজতে চলল। লং লেগ বরাবর নিম গাছ থেকে রোদ সরে যাচ্ছে। 4:30 দোলতলা স্টপেজে একটি মেয়ের দাঁড়িয়ে থাকার কথা। বোলারটা দৌড় শুরু করেছে, মিডিয়াম পেস। দে ভাই দে, একটা গুড লেন্থে বল দে, ফসকে বোল্ড হয়ে বেঁচে যাই। মেয়েটার সঙ্গে এই প্রথমবার আউটিং, বাচ্চা মেয়ে, প্রথম প্রেম সম্ভবত। মোহনের অবশ্য কাঁচা পাকা মিলিয়ে 3টে, 3.5 প্রেমের অভিজ্ঞতা আছে। ধুস, আবার বাইরে বল। একটা চামচে তোলার চেষ্টা করল মোহন, কিন্তু ব্যাটে বল লাগল না। দর্শকদের দিক থেকে ধিক্কার ধ্বনি ভেসে এলো। মোহনদের পাড়ার মাঠেই খেলা, বেশিরভাগ সমর্থক মোহনদের ক্লাবের। যদি ধরে ফেলে মোহন ইচ্ছে করে আউট হয়েছে, গালাগালি দিয়ে ভূত ভাগিয়ে দেবে। এ এক মহা জ্বালা। গত 1 ঘন্টা ধরে ও আউট হতে চাইছে, কিন্তু পারছে না। পৃথিবীর আর কোনো ব্যাটসম্যানের এই অভিজ্ঞতা হয়েছে কিনা মোহনের জানা নেই। বোলারটা স্টার্টিং জোনে ফিরে যাচ্ছে। এই ফাঁকে মোহন লেগ আম্পায়ারের কাছে যায়। তারপর যেন কোনো গোপন কথা বলার ভঙ্গিতে আম্পায়ারকে বলে, ঘড়ি না দেখে বলতে পারবেন কটা বাজে? এই প্রশ্নে আম্পায়ার হকচকিয়ে যায়। সর্বসমক্ষে কবজি উল্টে ঘড়িটা দেখেই ফেলল। 4:10। তার মানে আরও 10-15 মিনিট আউট হওয়া চলবে না। দর্শক সহ খেলোয়াড় সবাই দেখে নিয়েছে মোহনের সময় জানতে চাওয়ার দৃশ্য। বোলার দৌড়ে আসছে বল নিয়ে, গুড লেন্থ বল, একটু সুইং করলো এবং ক্লিন বোল্ড। এই আউটটার মধ্যে মোহনের কোনো অভিসন্ধি ছিল না। বল সত্যিই ভালো ছিল। সাপোর্টাররা অসন্তোষ প্রকাশ করছে, নানান আওয়াজ উঠছে। দর্শকরা আসলে ধরেই ফেলেছে তার আউট হওয়ার আগ্রহ। উল্টো দিকের ব্যাটসম্যান গৌতম মোহনের পাশে হাঁটতে হাঁটতে বলল, এভাবে ছুড়ে দিলে উইকেটটা, এখনও 30 রান বাকি। মোহন কোনো উত্তর না দিয়ে মাঠ থেকে বেরিয়ে আসছে। গৌতম বাচ্চা ছেলে, ওর খেলা প্রীতি আছে, ক্লাব প্রীতি আছে, কিন্তু মোহনের নেই। মোহনের বয়স 25 পেরিয়ে যাচ্ছে। হঠাৎ যদি এখন খেলা নিয়ে তেড়ে ফুঁড়ে লাগে, রঞ্জি অবধিও যেতে পারবে না। কোচ হওয়ার বয়স হয়ে যাবে। এমনিতেই মফস্বল ছেলেরা লেট স্টার্টার, তার ওপর মোহনের আবার কোনো উচ্চাসা নেই। নেহাত কোনো টাফ ম্যাচ থাকলে পাড়ার বড়রা ওকে ডাকে, তাই খেলতে যায়। ইদানিং ও নেটেও আসে না, কিন্তু একসময় প্রচণ্ড সম্ভাবনা ছিল মোহনের। এখনও ও একজন সম্ভ্রম জাগানো প্লেয়ার এই অঞ্চলের। বহুবার পরন্ত সূর্য ওর দীর্ঘ ইনিংস দেখেছে। আজ প্রথমবার দেখল মোহন প্রায় ইচ্ছে করেই আউট হয়ে চলে যাচ্ছে। ক্লাবঘরে এসে প্যাড গ্লাভস খুলে ড্রেস চেঞ্জ করে নিচ্ছে মোহন। ক্লাবঘরের দরজা দিয়ে দেখা যাচ্ছে বাবুজিদা মোহনকেই লক্ষ্য করছে। বাবুজিদা ট্রেনার, হাতে ধরে মোহনদের খেলা শিখিয়েছে। মোহনকে একটু বেশি স্নেহ করতেন বাবুজিদা। প্যান্ডেল পুড়ে গেলে সেক্রেটারি যেমন চেয়ে থাকে ভাঙা বাঁশের খাঁচার দিকে, সেইভাবেই তাকিয়ে আছে বাবুজিদা। খেলার পোশাক ছেড়ে রোজকার প্যান্ট গেঞ্জি পরে মোহন মাথা নিচু করে বাবুজিদার পাশ দিয়ে চলে যেতে যেতে শুনতে পায় বাবুজিদা বলছে, তুই আর মাঠে আসিস না, তোকে দেখে জুনিয়র প্লেয়ারগুলোও ভোগে চলে যাবে। মোহন শুধু শুনেই যায়। ও জানে এ তো কমের ওপর দিয়ে গেল। বছর 2 আগেও বাবুজিদা হাত ফাত চালিয়ে দিত। প্যান্টের পকেট থেকে হাত ঘড়িটা বার করে কবজিতে পড়ে নেয়। সাইকেলটা ক্লাব ঘরের দেওয়ালে ঠেসান দেওয়া আছে। বাবুজিদার দিকে একবারও না তাকিয়ে মোহন সাইকেলে উঠে পড়ে। 4:25, আর মাত্র 5 মিনিট। ঝট করে দেখলে মনে হবে একটা বড় সড়ো ডল পুতুল দাঁড়িয়ে আছে। কোনো এক দোকানে হয়তো আরও 5টা জিনিসের আড়ালে ছিল, বিক্রি হয়নি।
তারপর কখন যেন জীবন্ত হয়ে গেছে, বড় হয়ে গেছে। দোকানে আর ধরছিল না, দোকানদার বার করে দিয়েছে পুতুলটাকে। চোখে সেই রকম বিপন্নতা নিয়ে জিটি রোডের ধারে দাঁড়িয়ে আছে মেয়েটা। এটা একটা বাস স্টপ, পেছনেই গঙ্গা। গঙ্গার জল ক্রমশ কমলা হয়ে যাচ্ছে। এখন বিকেলবেলা। একটা ভুটভুটি নৌকো যাত্রী নিয়ে ওপারে দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছে। নৌকোর শরীরেও কমলা রং, পুতুলের মুখেও সেই গোধূলি আলো। চোখে চশমা আর সেই আলো মেয়েটাকে ধীরে ধীরে মানবী করে তুলছে। মেয়েটা এই দিক ওদিকে মুখ ঘোরাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে কারুর অপেক্ষায় আছে। সেই দিন এইরকমই এক বিকেলবেলা মেয়েটা যখন কোচিংয়ে পড়তে যাচ্ছিল, ব্যানার্জি পাড়ার মুখে সাইকেল নিয়ে পথ আটকায় এই অঞ্চলের অন্যতম সুদর্শন ও চৌকস ছেলে মোহন। মোহন নামটা নিয়ে ওর বান্ধবীরা প্রায়ই লোফালুফি করে। মোহনকে তার আগে একদিনই দেখেছিল সে, সুনির্মল স্যারের কোচিংয়ে। সত্যি অসম্ভব স্মার্ট। কি একটা দরকারে স্যারের কাছে এসেছিল, ও এককালে স্যারের কাছেই পড়েছে। অত কটা মেয়ের মধ্যে উদাসীন হয়ে বসেছিল। ও নাকি প্লেয়ার। অত উদাসীন ছেলে কি করে প্লেয়ার হয়? সেই মোহন যখন মেয়েটার পথ আটকে দাঁড়ালো, কান মাথা ঝিমঝিম করছিল। মোহন কী সব বলে যাচ্ছিল, একটা কথাই শুধু কানে ঢুকেছিল, তুমি যদি বন্ধুত্বে আগ্রহী হও, পরশু বিকেল 4:30টায় দোলতলা স্টপেজে দাঁড়িয়ে থেকো। কথাটা বলেই মোহন চলে গিয়েছিল। যাওয়ার আগে একবার চোখাচোখি হলো মোহনের সঙ্গে। মনে হলো এই ছেলেটাই কি এতদিন ভোরের স্বপ্নের ভেতর হেঁটে আসছিল? না, বোধ হয় সেই ছেলেটা আরও উদাসীন। দূরে দেখা যাচ্ছে নীল সালোয়ার কামিজ পরে ইলোরা দাঁড়িয়ে আছে, কাঁধে বই খাতা ভর্তি ব্যাগ। কোচিং কেটেছে। সুনির্মল স্যারের কোচিংয়েই প্রথম ইলোরাকে দেখেছিল মোহন। মোহন স্যারের পুরনো ছাত্র। গ্র্যাজুয়েশনের পরেও কিভাবে যেন স্যারের সঙ্গে সম্পর্কটা টিকে গেছে। স্যার এককালে সম্ভাবনাপূর্ণ বক্সার ছিলেন। মোহন লক্ষ্য করেছে যে কোনো সম্ভাবনাপূর্ণ ব্যর্থ লোক ওকে খুব টানে। তো সেই প্রাক্তন বক্সার সেদিন মোহনকে ডেকে পাঠিয়েছিল। কারণ কি? কিছু বদ ছেলে নাকি গলির মুখে দাঁড়িয়ে থেকে স্যারের ছাত্রীগুলোকে যাতায়াতের পথে আওয়াজ মারে। স্যার একদিন চোটপাট করতে গিয়েছিল ছেলেগুলোর ওপর, ওরাই স্যারকে চমকে দিয়েছে। বলেছে, ইনকাম ট্যাক্স দিচ্ছেন না, কামিয়ে যাচ্ছেন, একটু ঝুটঝামেলা তো পোহাতেই হবে। স্যার কোনো কথা না বলে চলে এসেছেন। তারপরই মোহনের তলব। স্যার মোহনের কানের কাছে মুখ এনে সমস্ত বিবরণ দিচ্ছেন। এদিকে মোহনের চোখ পড়ে আছে ইলোরার দিকে। ইলোরাকে দেখলে মনে হয় পলিউশন করে কিছু মানুষ অযথাই চেঁচামেচি করছে। কোনো পলিউশন, ধোঁয়া, ভেজাল মেয়েটাকে ছুঁতে পারেনি। এত তাজা দেখতে। কোচিংয়ে পড়তে আসা অন্যান্য মেয়েগুলো মোহনকে দেখে নিজেদের মধ্যে ফিসফাস করছিল, কিন্তু ইলোরা চোখ ওঠায়নি। কদিন ধরেই মোহনের একটা গ্যাপ চলছিল, মানে কোনো প্রেমিকা ছিল না। সপ্তাহখানেক আগে আইভি সম্পর্কের ইতি টেনে চলে গেছে। আইভি ডাক্তারি পড়ে। এককালে দুজনে একসঙ্গে রাজনগর কলেজে পড়ত। আইভি ও ডাক্তারি কলেজের এক সিনিয়র স্টুডেন্টের প্রেমে পড়েছে। আইভি সাংঘাতিক উচ্চাসা। ইদানিং প্রায়ই বলতো, মোহন প্র্যাকটিক্যাল হ, কিছু একটা কর, চাকরির পরীক্ষা দে, কোনো একটা কোর্স ফোর্সে ভর্তি হয়ে যা। কিন্তু মোহন বুঝতে পেরেছিল আইভি আর বেশি দিন নয়। যথারীতি তাই হয়েছিল। একদিন হোস্টেল থেকে ফিরে এসে আইভি জানিয়ে গেল সে আর মোহনের নয়। হ্যাঁ, পরিমাণ মতো চোখের জলও সে ফেলেছিল। আইভি অপচয় বিশ্বাসী নয়। মোহন কোনো কথা বলেনি। এই বয়সেই ও অনেকের চলে যাওয়া দেখেছে। শুধু একটা ব্যাপার ভেবেই ওর খারাপ লাগছিল, আইভির গায়ের রং দুর্লভ ধরনের কালো। ওই রংটারই একটা ভাষা ছিল। যাবতীয় কালো মেয়ের ভাষা ওই রঙেই লুকিয়েছিল। মোহন ওই রংটাকেই ভালোবেসে ফেলেছিল। তাকে ছেড়ে এখন থাকতে হবে। ইলোরাকে দেখতে আইভির একদম বিপরীত। স্যারের বাড়ি থেকে চলে আসার সময় একবারই ইলোরা চোখ তুলে দেখেছিল মোহনকে। অদ্ভুত বোবা, বিষণ্ণ দৃষ্টি, অন্যরকম লেগেছিল। আইভি ছাড়াও খুচখাচ দু একটা মেয়ের সঙ্গে ঘুরেছে মোহন, কিন্তু ওরকম দৃষ্টি কারুর দেখেনি। সেই ইলোরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে মোহনের জন্য। সাইকেল শুদ্ধ ইলোরার সামনে দাঁড়িয়ে মোহন দুবার বেল দেয়। ইলোরা চমকে তাকায় এবং হাসে।
মোহনের বিশ্বাস হয় যে ইলোরা এই রাজনগরের কোনো এক জমিদার বাড়ির নাতনি। যে কোনো নতুন প্রেমের আগে মোহন কিছু হোমওয়ার্ক সেরে নেয়, তাতেই মোহন খোঁজ পেয়েছে ইলোরা ঠাকুমা আর জমিদার বাড়ির বউ। বয়স হয়েছে, তবে বেঁচে আছেন। বাবা ব্যাংকে কাজ করেন, একটু খ্যাপাটে লোক। মা সুন্দরী, মার্কেটে বেশ বদনাম আছে। ইলোরা ভীষণ শান্ত আর পড়াশোনায় ভীষণ ভালো। বিএ সেকেন্ড ইয়ার। ওর ভাই উদয়, সেও অত্যন্ত মেধাবী, ক্লাস 11-এ পড়ে। এদের পূর্বপুরুষরা এত মাখন আর আপেল খেয়েছে যে এখনও ভাই বোনের গা দিয়ে সেই রং ফুটে বেরোচ্ছে। আর এতটাই ঐশ্বর্য এদের বংশে ছিল যে ইলোরা হেসে ওঠা মাত্রই মোহন দেখল ওর দাঁতগুলো মুক্তোর তৈরি। ইলোরা জিজ্ঞাসা করল, কোথায় যাব? চলো, একটু এগোলেই তো ঘড়ি বাড়ি, ওর পেছনেই যাই। আপনি আগে আগে সাইকেল চালিয়ে যান, আমি হেঁটে যাচ্ছি। প্রথম দিন তো ভয় পাচ্ছে, যদি কেউ দেখে ফেলে। মোহন ধীরে ধীরে সাইকেল চালাচ্ছে, পেছনে ইলোরা। পাশে গঙ্গাও চলেছে কলকাতার দিকে। এরপর খেয়াঘাট, তারপর ডান দিকে ঢুকে গেলে বোসপুকুর মাঠ। এই বোসপুকুর মাঠই আসলে ঘড়িবাড়ির পিছন দিক। এই মাঠেই প্রেম শুরু হয়। তার কিছুদিন পর ঘড়িবাড়ির মধ্যে গিয়ে প্রেম গাঢ় হয়। এই রাজনগর এককালে জমিদারদের বাসস্থান ছিল। বেশ কয়েকটা জমিদার বাড়ি এই রাজনগরেই ছড়িয়ে ছিটিয়ে আছে, ঘড়িবাড়ি তার মধ্যে একটা। ঘড়িবাড়ি ছাড়া অন্য বাড়িগুলো কোনো না কোনোভাবে ব্যবহার হচ্ছে। কোনোটা হসপিটাল, কোনোটা লাইব্রেরি, কোনোটা বাগানবাড়ি। বাগানবাড়িগুলো ব্যবসাদাররা কিনে রেখেছে, ফিস্ট বা বিয়েতে ভাড়া দেয়। একমাত্র ঘড়িবাড়িরই কোনো গতি হয়নি। সরকার অধিগ্রহণ করেছে, কিন্তু কাজে লাগাতে পারেনি। এককালে ঘড়িবাড়ির চার কোণে 4টে গম্বুজ ছিল। গম্বুজের মাথায় বিশাল বিশাল 4টে ঘড়ি ছিল, জার্মানির। 3টে গম্বুজ ভেঙে গেছে, একটাই টিকে আছে। ওর মাথার ঘড়িটা এখনও চালু আছে। এখনও কেয়ারটেকার বেণুপ্রসাদ রোজ অন্ধকার সিঁড়ি বেয়ে উঠে দম দেয় ঘড়িটায়। বোসপুকুর মাঠে ঢুকে যেতেই মোহন দেখল বাবুজিদার ক্লাসে 8-এ পড়া মেয়েটা একটা ছেলের সঙ্গে বেরিয়ে আসছে। বাবা দিনরাত মাঠ নিয়ে পড়ে আছে আর সংসারটা গোল্লায় যাচ্ছে। আজ পর্যন্ত মোহনদের ক্লাব থেকে একটা বড় প্লেয়ার তৈরি হলো না। শুধু বাবুজিদার প্লেয়ার বানানোর নেশাটাই রয়ে গেল। বাবুজিদার কি ব্যর্থতা বোধ নেই? বাবুজিদার মেয়েটা মোহনকে দেখে ভয় পেয়ে ওড়না দিয়ে মুখ ঢেকে নিয়েছে। পাশ দিয়ে যেতে যেতে ওড়নার ফাঁক দিয়ে একবার ইলোরাকে দেখে নিল। ব্যাস, আর দেখতে হবে না। রাষ্ট্র হয়ে যাবে ইলোরা মোহনের ঘুরে বেড়ানোর কথাটা। এটা মফস্বলের একটা বিশেষ চরিত্র। মাঠে সন্ধে নেমে গেছে। মাঠের প্রান্তে ঘড়িবাড়ির ভাঙা মোটা গাঁথনির পাঁচিল। পাঁচিলটা এমনভাবে ভেঙেছে যেন একটা চেয়ার মনে হচ্ছে। হলুদ ইট লাল সুরকির চেয়ারের ওপর এখনও একটু আলো পড়ে আছে। সূর্য কি ভুলে গেছে এই আলোটুকু নিয়ে যেতে? এই আলোটুকুর জন্যই চেয়ারটাকে সিংহাসন বলে ভুল হচ্ছে। মোহন সেই সিংহাসনে বসালো ইলোরাকে। চশমা পরা রাজকুমারী বলল, এর আগেও অন্য মেয়ে নিয়ে এখানে এসেছেন তো? হ্যাঁ, কি করে বুঝলে? আপনার বিষয়ে অনেক গল্প আমাদের বান্ধবীদের মধ্যে চালু আছে। আপনি নাকি অনেক প্রেম করেছেন। কটা মেয়েকে এখানে নিয়ে এসেছেন? এই 4টে, তোমাকে নিয়ে 4 জন। বিভিন্ন মেয়ের সঙ্গে ঘোরা কি আপনার শখ? পুরোটা আমার ইচ্ছেতে হয় না। মেয়েরাও আমার সঙ্গে ঘুরতে ভালোবাসে, আমার সমস্ত বদনাম সুনাম জেনেও। যেমন এই যে আজকে তুমি এসেছো। আমি এসেছি এইটুকুই জানতে, আমার মধ্যে আপনি কি দেখলেন এমন যে বন্ধুত্ব করতে ইচ্ছা হলো? যদিও বন্ধুত্ব শব্দটা ভান মাত্র। তোমার মধ্যে অনেক কিছুই আছে। তোমার রূপ বিস্ময়কর, অথচ সে খেয়াল তোমার নেই। এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত। কেননা এই রূপের জন্য কোনো কৃতিত্ব তুমি দাবি করতে পারো না। যদিও এইসব কারণ আমার কাছে খুব বড় নয়। মোদ্দা ব্যাপার হলো, একটা অন্তত প্রেমিকা না থাকলে নিজের জীবনটাকে ভীষণ অপমানিতের জীবন মনে হয়। এই তো গত সপ্তাহেই আমার একটা স্টেডি প্রেম নষ্ট হয়ে গেছে। এইরকম অকপট স্বীকারোক্তির সামনে ইলোরা স্তম্ভিত হয়ে যাচ্ছিল। মনে মনে বুঝতে পারছিল কেন মেয়েরা মোহনকে ভালোবেসে ফেলে, আর কেনই বা বেশি দিন ভালোবেসে যেতে পারে না। চশমাটা খুলে ফেলেছে ইলোরা, তাকিয়ে আছে ঘড়িবাড়ির দিকে।
ওদিকে সূর্য অনেকক্ষণ ডুবে গেছে, ক্রমশ অন্ধকার গাঢ় হচ্ছে খড়িবাড়ির বুকে। আচ্ছা, আমাকে একবার নিয়ে যাবেন বাড়িটার মধ্যে? এখনই? হ্যাঁ। হঠাৎ? ভিতরে আলো নেই, চারিদিকে ঝোপ জঙ্গল ভর্তি। আমি জানি, প্রেমের প্রথম দিনই যে মেয়েরা ওই বাড়িতে ঢুকতে চায় তারা বেহায়া, কিন্তু ওই বাড়িটা তো আমাদেরই বাড়ি, আমি কেন ঢুকবো না বলুন তো? মানে? আমার ঠাকুরদার বাবা রাজকৃষ্ণ চৌধুরী এই বাড়িটা তৈরি করেছিলেন। স্বাধীনতার পর বাড়িটা সরকারকে দান করে দেন। ছোটবেলায় 2-1বার ঠাকুমার সঙ্গে তো এই বাড়িতে এসেছি, তারপর আর আসা হয়নি। একটা সিঁড়ির কথা খুব মনে আছে, কি চওড়া। ঠাম্মা বলেছিল রাজকৃষ্ণ চৌধুরীর একটাই শখ ছিল, ঘোড়ার পিঠে চড়েই তিনি সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতেন। চলুন না একবার ওই বাড়িটার মধ্যে যাই, দেখি না ওই সিঁড়িটা আছে কিনা। মোহন আর ইলোরা ঝোপঝাড় ডিঙিয়ে ঘড়িবাড়ির দিকে এগোয়। হঠাৎই মোহনের মনে হয় ও যেন গত জন্মে চলে গেছে, হারিয়ে যাওয়া জমিদার কন্যাকে খুঁজে পেয়ে জমিদারের কাছে নিয়ে আসছে। ঘড়িবাড়ি ঝাড়লণ্ঠনের আলোয় আলোকিত, এমনকি ঘড়িবাড়ির থেকে ভেসে আসা কোনো ওস্তাদের বিষাদ ভরা সঙ্গীতের সুরও কি শুনতে পাচ্ছে মোহন? উফ, কি অন্ধকার গো! কিছুতে একটা ছোট্ট হোঁচট খেয়ে আপনি থেকে তুমিতে এসে মোহনের হাত ধরে সামলে নিল ইলোরা। বিশাল বিশাল ঘর, দেওয়াল বেশিরভাগই ভাঙা। এই ঘর থেকে ও ঘর, তার পরের ঘর সব দেখা যায়। দূরে টেমির আলো ঘিরে একটা দুটো সংসার। এরা কারা? এদের দিনের বেলা কখনো দেখা যায় না। দিনের বেলা কি এরা পায়রা হয়ে যায়? সারা ঘড়িবাড়ি জুড়ে তখন শুধুই বক বকম বক বকম। আচ্ছা, সিঁড়িটা কোথায়? আমি কি করে জানবো? তোমাদের বাড়ি, তুমি তো জানবে। চলো আর একটু খুঁজি। এদিক ওদিক হোঁচট খেতে খেতে ওরা সিঁড়ি খুঁজতে লাগলো। মোহন জানে ঘড়িবাড়ির এই অন্ধকারের মধ্যে যে কোনো সময়ই কোনো এক ঘনিষ্ঠ যুগলের সঙ্গে ধাক্কা লেগে যেতে পারে। এই অঞ্চলের অনেক প্রেম অপ্রেম ঘড়িবাড়ির এই অন্ধকার ব্যবহার করে। সে কথা চেপে মোহন বলে, এখন ফেরায় যাক, এখানে সাপখোপ থাকতে পারে। না মশাই, এটা শীতকাল, সাপেরা সব দিয়ে গেছে। কথাবার্তার মাঝে আচমকাই ওদের সামনে সিঁড়িটা দেখা দিল। এই তো সিঁড়ি, এই তো। ইলোরা উৎফুল্ল হয়ে উঠল। এই বাড়ির কোনো এক শরণার্থীদের সংসার থেকে আসা টেমির হলুদ আলো আলোকিত করেছে এই সিঁড়িটা। ইলোরা মন্ত্রমুগ্ধের মতন দাঁড়িয়ে আছে সিঁড়ির সামনে, যেন জাতিস্বর। মোহন আবার বলে, বাড়ি যাবে না? ইলোরা স্বগতোক্তির মতন বলে, জানো, আমার বাবা না এখনো মাঝে মধ্যে একটা ঘোড়া কেনার জন্য ক্ষেপে ওঠে। ঘোড়ার পিঠে চড়ে এই সিঁড়ি দিয়ে উঠবে। আচমকাই মোহনের দিকে ফিরে ইলোরা বলে, আমাকে নিয়ে মাঝে মাঝে এখানে আসবে? শুধুমাত্র এই শর্তে তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করতে পারি। ভেবে দেখো, আমার বাবা পাগল, মায়ের চালচলনও সুবিধের নয়। আমি যে কোনো একজনের প্রভাব পেতে পারি। আসবে আমার সঙ্গে মাঝে মধ্যে এই ঘড়িবাড়িতে? ইলোরাকে সাইকেলের রডে বসিয়ে নিয়েছে মোহন। একদম হালকা, বেশ অন্ধকার হয়ে এসেছে এই রাস্তাঘাট। রাজনগরের ল্যাম্পপোস্টগুলো এখনও নিয়ন আক্রান্ত হয়নি। বাল্বের হলুদ আলো ভেদ করে এখনও পূর্ণিমার মায়া রাজনগরের ধুলো ছোঁয়ে। টেলিফোন এক্সচেঞ্জের রাস্তা ধরল মোহন। এই দিকটা বেশ ফাঁকা ফাঁকা। একটা বিশাল জমিদার বাড়ির গা দিয়ে এই রাস্তা। বাড়িটার সামনে অযত্নের বাগান, বড় বড় গাছ। সরকারি উদ্যোগে এই বাড়িতে তৈরি হয়েছে নিরাশ্রয় মহিলা আবাসস্থল। আবাসের মেয়েগুলো বেশিরভাগই মানসিক ভারসাম্যহীন। ওদের মধ্যে যারা সুস্থ তাদের আলাদা করে শনাক্ত করা যায় না, এতই অপরিচ্ছন্ন থাকে ওরা। লোকে এই বাগান বাড়িটাকে পাগলি বাগান বলে। পাগলি বাগান থেকে একটা ঠান্ডা হাওয়া উঠে আসছে। হাওয়ায় উড়ছে ইলোরার চুল। মোহনের মুখে এসে পড়ছে, বেশ শীত করছে। সাইকেলের স্পিড বাড়িয়ে দেয় মোহন। এরপর টেলিফোন এক্সচেঞ্জ, স্টেশন রোড, তারপর রাজনগর হসপিটালের গা দিয়ে রাস্তা। এখানেই আমাকে নামিয়ে দাও, ইলোরা বলল। হসপিটালের সামনে পৌঁছে গেছে ওরা। মোহন সাইকেল থামালো। ব্যাগ বই সামলে ইলোরা নামল। অভ্যেস মতো বাঁ হাতে চশমাটা ঠিক করে নিতে গিয়ে, আমার চশমা?
আমার চশমা? ইলোরা আঁতকে উঠল। মোহন দেখল সত্যি ওর চোখে চশমা নেই। শেষ কোথায় খুলেছিলে মনে আছে? না। মোহনের মনে পড়ল সেই সুরকি সিংহাসনে চশমাটা খুলে পাশে রেখেছিল ইলোরা। সারা রাত ধরে হিমে ভিজবে ইলোরার চশমা নাকি চোখ? রাত জুড়ে দেখবে ঘড়িবাড়িটাকে। আমার যতদূর মনে পড়ছে ঘড়িবাড়ির পাঁচিলের কাছেই খুলেছিলে চশমাটা। কিন্তু আবার কি যাবে ওখানে? বাড়িতেই বা কি বলবে? ও কিছু একটা বানিয়ে বলে দেব। তুমি কাল সকালে গিয়ে ওটা ওখান থেকে নিয়ে রেখে দিও, কোচিংয়ে যাওয়ার পথে দিয়ে দিও। ইলোরা বাড়ির দিকে হেঁটে যায়। কোনো কোনো ঘটনায় যেমন মনে হয় এই ঘটনা আগে কখনো ঘটেছিল, তেমনি ইলোরার হেঁটে যাওয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে মোহনের মনে হলো এর আগেও হয়তো কখনো ইলোরাকে ও বাড়ি অবধি পৌঁছে দিয়েছে। আজ রবিবার নেপাল পাঁঠার দোকানের সামনে লম্বা লাইন। আসলে নেপাল পাল, যেহেতু পাঁঠা কাটে তাই নেপাল পাঁঠা নাম হয়ে গেছে। এ নিয়ে নেপালের কোনো দুঃখ নেই, যত দুঃখ রজতকান্তির। রজতকান্তির মাংস নেওয়া হয়ে গেছে। লাইন থেকে সরে এসে নেপালের পাশে দাঁড়িয়ে আছেন, মন দিয়ে দেখছেন মাংস কাটা। মনে মনে ভাবছেন নেপাল কি বিবাহিত? যেরকম সাংঘাতিক চপার চালায়, যে কোনো বউ দুদিনে পালিয়ে যাবে ভয়ে। একমাত্র কেআই এর উপযুক্ত স্ত্রী। ভেবেই ব্যাপারটা খারাপ লাগলো রজতকান্তির। তিনি এসব কি ভাবছেন? নিজের স্ত্রীকে একজন কসাইয়ের হাতে তুলে দিতে চাইছেন? সতর্কভাবে মুখ তুলে তাকালেন আশেপাশে। ওর ধারণা উনি ইদানিং যা ভাবেন ভিড়ের মধ্যে কেউ কেউ তা বুঝতে পারে। কিছু মানুষ এই ক্ষমতা অর্জন করেছে। কোনো এক গোপন বিদ্যালয়ে এইসব শেখানো হয়। না হলে এত অন্তর্ঘাতের ছবি ফটোগ্রাফাররা পায় কি করে? হেলিকপ্টার ভেঙে পড়ার আগের ছবি, বাঁধ ভাঙার আগে গ্রামের মানুষের ঘর ছাড়ার ছবি, ডায়ানা মারা যাবার আগের মুহূর্তে ধাবমান গাড়ির ছবি। এমনকি যেদিন যেদিন তিনি অফিস যাবেন না ঠিক করে বাড়ি থেকে বের হন, ঠিক সেই দিনগুলোতেই কেয়া দরজার কাছে এসে বলে, এদিক ওদিক কোথাও যাবে না, সোজা অফিসে যাবে, আমি কিন্তু অফিসে ফোন করব। কেয়াও কি সেই গোপন বিদ্যালয় থেকে কোর্স করে এসেছে? এই বিদ্যালয়টা কোথায়? এদের নিশ্চয়ই আন্তর্জাতিক নেটওয়ার্ক আছে। কি বাবু, দাঁড়িয়ে আছেন কেন? আপনার তো অনেকক্ষণ নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যান, দেরি হলে আবার বৌদি রাগ করবেন। নেপাল পালের কথায় চমক ভাঙল রজতকান্তির। সত্যিই দেরি হয়ে যাচ্ছে, কিন্তু কি একটা কথা বলার জন্যই তিনি নেপালের পাশে দাঁড়িয়েছিলেন। কথাটা কিছুতেই মনে আসছে না। নেপালবাবু, আপনার সঙ্গে একটা কথা ছিল। কি কথা? এখন মনে পড়ছে না, পরে বলবোক্ষণ। নেপাল এই বাবুকে বিলক্ষণ চেনে, সে আর কথা বাড়ায় না, বলে, ঠিক আছে, যখন মনে পড়বে তখন এসে বলে যাবেন, আমি তো দোকানেই থাকি। রজতকান্তি দোকান ছেড়ে রাস্তা ধরে এগোন। চোখে পড়ে রাস্তার অপোজিটে বাটার দোকানের সামনে সুসজ্জিত এক নতুন রিক্সা। ছোকরা রিক্সাওয়ালা, লম্বা ঘাড় অবধি চুল। ছেলেটি ইশারায় জিজ্ঞাসা করছে রজতকান্তিও রিক্সায় যাবেন কিনা। রঙিন ফোমে মোড়া রিক্সার সিট, নানা ঝালর ঝোলর দেওয়া চাঁদোয়া, প্যাডেলে হ্যান্ডেলে সবখানেই প্লাস্টিকের ফুল। হঠাৎ মনে হলো রিক্সাটা যেন বা আধুনিক জুড়ি গাড়ি। ছেলেটা ঘোড়া, নিজেই সওয়ারি ডাকছে। এবং তখনই রজতকান্তির মনে পড়ে গেল নেপাল পালের সঙ্গে তার কী কথা ছিল। উনি হাতের ইশারায় রিক্সাকে দাঁড়াতে বলে ফের মাংসের দোকানে চললেন। লাইন সামান্য ছোট হয়েছে, নেপাল খদ্দেরদের সঙ্গে কথা বলতে বলতে মাংস কাটছে। এতক্ষণ একটু ফুরসত পেয়েছে। দূর থেকে রজতকান্তিকে ফিরে আসতে দেখে নেপাল হাসতে হাসতে জিজ্ঞেস করে, কি বাবু, মনে পড়েছে কথাটা? রজতকান্তি কোনো উত্তর দেন না, গম্ভীর মুখে নেপালের দিকে এগিয়ে যান। আশেপাশে একগাদা লোক। কথাটা আড়ালেই বলবেন বলে নেপালের কানের কাছে মুখ নিয়ে যান রজতকান্তি। নেপালবাবু, আপনি এই পাঁঠা কোথায় কেনেন? কেন, আপনিও কি এই ব্যবসায় নামবেন নাকি? না না, ধুস, আমি একটা সোজা চাকরি ভালোভাবে করতে পারি না, আমি আবার ব্যবসা করব। বলুন না, কোথায় কেনেন পাঁঠা? কালীপুর হাটে। ওখানে কি দু একটা ভালো ঘোড়া আসে বিক্রি হতে? না, কেন বলুন তো? আমি একটা ঘোড়া কিনব, অনেক দিনের শখ। ঘোড়া কিনে কি করবেন? অফিসে যাবেন নাকি ঘোড়ায় চেপে?
না না, সিঁড়িতে উঠব। হ্যাঁ। নেপাল এবার হাসতে শুরু করে দিয়েছে। দু একজন ক্রেতাও হয়তো ওদের কথোপকথন শুনেছে, তারাও হাসছে। রজতকান্তি একটু অপ্রস্তুত হয়ে পড়েছেন। ছোকরা রিক্সাওয়ালা রজতকান্তির পেছনে এসে এবার হর্ন বাজাচ্ছে। উনি রিকশায় উঠে পড়লেন। কোথায় যাবেন বাবু? রিক্সাওয়ালা জিজ্ঞাসা করল। রাজনগর হসপিটালের পাশে, তবে ওই ঘড়ি বাড়ির সামনে দিয়ে যেও। ঠিক আছে। রিক্সাওয়ালা খুব যৌবনদীপ্ত, ঘাড়ের চুলও ঘোড়ার মতন লাফাচ্ছে। রজতকান্তি ছেলেটিকে জিজ্ঞাসা করলেন, তোমার বাবা কি করেন? মাছ বেচে। ঠাকুরদা? এই প্রশ্নে ছোকরা রিক্সাওয়ালা ঘাড় ঘুরিয়ে সন্দেহের চোখে তাকালো রজতকান্তির দিকে। উনি গুটিয়ে গেলেন। আসলে ওর কেন জানি মনে হচ্ছে এই ছেলেটার পূর্বপুরুষ নিশ্চয়ই জুরিগারের সহিস ছিল। ছেলেটার চালচলনে সেই রকমই ছাপ আছে। ঘড়িবাড়ি এসে গেছে। তরুণের থাম দুটোর মাথায় সিংহগুলোর থাবা আরও ভেঙে গেছে, লোহার শিক বেরিয়ে পড়েছে। গেটের পাশেই পাঁচিলে বেড়ালটা বসে আছে। রোদ্দুরের রং মেখে ধপধপে হয়ে আছে, যেন রবিবারের কেরানিবাবু। পাঞ্জাবি পরে গেটের কাছে অপেক্ষা করছে। বউ ভেতরে সাজুগুজু করছে। বউ বেরোলে ইনস্টলমেন্টে কেনা স্কুটার চেপে আত্মীয় বাড়িতে পেট্রোলের দাম উসুল করতে যাবে। রজতকান্তি বললেন, আজ বাবা তোমার মেনু নেই, অনলি মিট, নো ফিশ। গেট খুলে বাড়িতে ঢুকতে ঢুকতে শুনতে পেলেন বিড়ালটা তাকে বলছে, যান না ভেতরে, বৌদি রেগে কাঁই। কখন বেরিয়েছিলেন আর এখন কটা বাজে সে খেয়াল আছে? বিড়ালের কথায় কান না দিয়ে রজতকান্তি কোলাপসিবল গেট ঠেলে বারান্দায় উঠলেন। ঘরের মধ্যে একটা ঘূর্ণিঝড় যে অপেক্ষা করছে, অথবা ঘরটা মর্গের মতন ঠান্ডা হয়ে আছে, পুরোটাই নির্ভর করছে কেয়ার মেজাজের উপর। দেরি তো হয়েছে, কিন্তু কত দেরি সেটা রবিবার ঠিক খেয়াল করতে পারেন না রজতকান্তি। রবিবার ঘড়ির কাঁটা সকাল 9টার ঘর পেরোনোর পর কখন কোন ঘরে চলে যায় কোনো ঠিক থাকে না। কেয়াও নিয়ন্ত্রণ করতে পারে না। নয়তো সপ্তাহের অন্য দিনগুলোয় বাড়ির সব ঘড়ির কাঁটা কেয়ার নিয়ন্ত্রণেই চলে। এমনকি কেয়া ইদানিং ঘড়িবাড়ির শেষ ঘড়িটাও নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কদিন আগে বেণুপ্রসাদ এসেছিল কেয়ার কাছে। রজতকান্তি তখন সবে মাত্র অফিস থেকে ফিরেছেন। ওরা ফিসফাস করে কী সব আলোচনা করছিল। রজতকান্তিকে দেখেই সেই আলোচনা থেমে যায়। তারপর বেণুপ্রসাদ রজতকান্তিকে নমস্কার করে কেটে পড়ে। পরে বেণুপ্রসাদকে ঘুষ দিয়েও বার করা যায়নি কেয়ার সঙ্গে তার কী কথা হয়েছে। কি ব্যাপার, বারান্দায় দাঁড়িয়ে রইলে যে? পর্দা সরিয়ে ঘরের চৌকাঠ থেকে উদয় ভানু বলল, রজতকান্তির ছেলে। উদয়ের গলার স্বর একদম রজতকান্তির মতো। ছেলে কথা বললে রজতকান্তির মনে হয় তিনিই যেন নিজের সঙ্গেই কথা বলছেন। তোর মা কোথায় রে? বেশ একটু দেরি হয়ে গেল। ক্ষেপে আছে নিশ্চয়ই। ক্ষেপে আছে, তবে দেরির জন্য নয়, অন্য ব্যাপারে। অন্য ব্যাপার? আবার কি হলো? রজতকান্তি চিন্তান্বিত মুখে ঘরে ঢুকলেন। কেয়া রান্নাঘরে। ইলোরা বিছানার রোদ্দুরে বসে আছে, কোনো একটা বই পড়ছে। না, পড়ছে না, পড়ার ভান করছে। ও যখনই পড়ার ভান করে তখন দাঁতে নখ কাটে। রজতকান্তি ইশারায় মেয়েকে ডাকলেন। ইলোরা চোখ তুলল। উনি মাংসের থলিটা একটু উঁচু করে তুলে ইশারায় বললেন, যা মা, মাংসটা একটু রান্নাঘরে দিয়ে আয় তো, আমি গেলেই তোর মা আবার বকবে। ইলোরাও ইশারায় জানিয়ে দিল সে পারবে না, রজতকান্তিকেই যেতে হবে। অতঃপর রজতকান্তি রান্নাঘরে যান। গলা ঝাঁকি দেন। কেয়া ওপাশে মুখ করে রান্না করছে। রাখো। রজতকান্তি মাংসের থলিটা দেওয়ালের কোণে মেঝেতে রাখেন। এই যে কেয়া এইমাত্র শুধু বলল রাখো, এই রাখো শব্দটা কিরম ভারী গলায় বলল, যেন কেয়া বললই না। এটা কেয়াই তো। সন্দেহ হতে রজতকান্তি একটু ডিঙি মেরে হেলে গিয়ে স্ত্রীকে দেখার চেষ্টা করলেন। পরক্ষণে কি করে জানি টের পেয়ে কেয়া ঘুরে দাঁড়ালো। অদ্ভুত অনুমান শক্তি। কি হলো, কি দেখছ? কেয়ার গলায় সেই ঝাঁঝ নেই, থমথমে। রজতকান্তি দেখলেন কেয়া কাঁদছে। কেন কাঁদছে ভাবার আগে তার এটা ভেবে ভালো লাগলো যে কেয়া অনেক দিন পর কাঁদছে। কেয়া শেষ কবে কেঁদেছিল রজতকান্তির মনে পড়ে না।
যেন দীর্ঘ অনাবৃষ্টির পর বৃষ্টি। রজতকান্তি জানালা দিয়ে ঝাঁ ঝাঁ রোদ্দুর দেখতে দেখতে অনুমান করতে পারলেন এই বছর ফলন হবে খুব। চাষিরা আনন্দে থাকবে, ফলনের জন্য মাটিতে বেশি বিষ মেশাতে হবে না। রজতকান্তি স্ত্রী কেন কাঁদছে জিজ্ঞাসা না করেই রান্নাঘর থেকে বেরিয়ে মায়ের পোর্শনের দিকে গেলেন। ডাইনিং স্পেসটাকে 8 ফুট উঁচু কাঠের সেপারেটর দিয়ে আলাদা করা। ওপাশে মা স্টোভে ভাত চাপিয়েছে। মায়ের জন্য একটা গ্যাসের অ্যাপ্লিকেশন করে রেখেছেন রজতকান্তি। তিনি জানেন মা আর তাদের হাঁড়িতে ভাত খাবে না। সেপারেটরটা কে এক সেগুন কাঠের বানিয়েছে। সংসার এক হয়ে গেলে ওই দামি কাঠগুলো তো ফেলে দিতে হবে, অত বেহিসাবি কেয়া নয়। ওমা, তোমার বৌমা কাঁদছে। চুপি চুপি কথাটা মায়ের কানে বললেন রজতকান্তি। মা খুশি হলেন না, ভ্রু কুঁচকে বললেন, কেন কাঁদছে রে, কি হয়েছে? কে জানি, কেউ হয়তো ডাউন দিয়ে দিয়েছে। তা তুমি টিভি চালাবে না? এক্ষুনি তো সিরিয়াল শুরু হবে। তুই যেটা দেখিস ওটা হয়ে গেছে, এখন হিন্দি গান। তাই চালাও, তাই দেখি। চালিয়ে নে না, যা। রজতকান্তি মায়ের শোবার ঘরে গিয়ে টিভি চালান। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, কেয়ার ঘরে রঙিন টিভি। মায়ের টিভিতে সাদা কালোয় যে মেয়েটা খবর পড়ে তার শাড়ির রঙটা মনে মনে সে কল্পনা করে। পাশে কেয়ার ঘরের টিভির সামনে গিয়ে এক একদিন মিলিয়ে নেন রজতকান্তি। এইভাবেই কল্পনা শক্তির ব্যায়াম করেন। কোনো কোনো দিন বেশ মিলেও যায়। সেদিন তার আত্মবিশ্বাস বাড়ে। অনেক রাত অবধি জেগে কেয়ার সঙ্গে গল্প করেন, কখনো কখনো তার থেকে একটু বেশি এগিয়ে যান। কিন্তু মুশকিল হচ্ছে যে মাঝে মধ্যে ঘরের দুটো টিভি বেগুরবাই শুরু করে দেয়। মায়ের ঘরে হয়তো মেয়েটা খবর পড়ছে, পাশের ঘরে উঠে যেতেই দেখলেন একটা ছেলে খবর পড়ছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন, তারপর খবর পড়া ছেলেটিকে বুঝতে না দিয়ে আচম্বিতে এক ঝটকায় পাশের ঘরে চলে গেলেন। না, মায়ের ঘরে সেই মেয়েটাই। একটা ঘরে ছেলে খবর পড়ছে, অন্য ঘরে মেয়ে। ক্রমশ আলাদা হয়ে যাচ্ছে সংসার। মায়ের পোর্শনটাকে কি আর সংসার বলা যায়? একা থাকে। পাড়ার বুড়িরা অবশ্য বিকেলবেলা জড়ো হয়, তখন সবাই মিলে কেয়ার পিন্দি চটকায়। এখন টিভিতে সিনেমার গান। গানের দৃশ্যটা চেনা চেনা লাগছে। সম্ভবত অফিস পালিয়ে এই সিনেমাটা তিনি দেখেছেন। এইরকম তিনি মাঝে মধ্যেই করেন, বাড়িতে বলেন না। অফিস থেকে ফিরলে ইলোরাই যেহেতু জামা প্যান্ট তুলে রাখে, তাই ও কখনো কখনো সিনেমার টিকিট পেয়ে যায়। তারপর বাবার কাছে এসে চুপি চুপি বলে, আজকে সিনেমা দেখলে বাপি? ধরা পড়ে নামটা বলে দেন রজতকান্তি। তারপর মেয়ে বায়না ধরে, বলো না সিনেমার গল্পটা, নইলে মাকে বলে দেব। রজতকান্তি আর কি করেন, মেয়েকে নিয়ে ছাদে আসেন। সেখানে মাদুর পেতে বসে মেয়েকে সদ্য দেখা সিনেমার গল্পটা বলতে শুরু করেন। তবে তিনি চেষ্টায় থাকেন যে করেই হোক গল্পটা একটা চওড়া সিঁড়ি এনে ফেলার। তারপর সেই সিঁড়ির ওপর দিয়ে একটা সওয়ারি শুদ্ধ ঘোড়া উঠিয়ে দেন। মেয়েটা বোঝে, কিন্তু গল্পে বাধা দেয় না। বাবা, মা তোমায় একবার ডাকছে। উদয় মাথার পেছনে এসে দাঁড়িয়েছে। উদয় বাবা বলেই ডাকে। মেয়েটা একটু বেশি আদুরে, তাই বাপি বলে। রজতকান্তের খেয়াল হয়, তাই তো কেয়া কেন কাঁদছিল খোঁজই তো নেওয়া হলো না। বসে বসে টিভি দেখছেন। উনি ছেলেকে অনুসরণ করে পাশের পোর্শনে গেলেন। কেয়া বিছানার ধারে বসে আছে। রজতকান্তিকে দেখে আঁচল দিয়ে চোখের জলটা মুছে নিল। ইলোরা সেই রোদ্দুরে পিঠ করে সেখানেই বসে আছে। রোদ্দুর একটু সরে গেছে, হাঁটুতে চিবুক রেখে তার মাকে দেখছে। কি হয়েছে কেয়া? জিজ্ঞেস করলেন রজতকান্তি। কেয়া ঝামড়ে উঠল। আদরে আদরে মেয়েটাকে তোমরা কোথায় পাঠিয়েছ সে খেয়াল রাখো? এখানে তোমরা মানে রজতকান্তি আর তার মা সুধাময়ী। কি করেছে ইলোরা? কেয়া চুপ করে থাকে। উদয় ঘর ছেড়ে চলে গেলে কেয়া বলল, ইদানিং মহারানীকে রাস্তায় একটা ছেলের সঙ্গে ঘুরতে দেখা যাচ্ছে। রজতকান্তির কপালে চিন্তার ছায়া পড়ল। খানিক ভেবে নিয়ে তিনি বললেন, ছেলেটা কংগ্রেস না সিপিএম? এখন পাগলামি করার সময় নয়, তুমি ছেলেটার খোঁজ নাও। আমি কি করে খোঁজ নেব? আমি কি চিনি ছেলেটাকে? এবার সেপারেটরের ওপাশ থেকে মায়ের গলা ভেসে এলো। ইলোরাকে দিয়ে ছেলেটাকে ডেকে পাঠানো হোক।
এই সংসারে কোনো দরকারি কথা বলার থাকলে সুধাময়ী ভাব বাচ্চেই বলেন, কেয়া ভাব বাচ্চেই জবাব দেয়। যেমন এখন বলল, কোথাকার কোন বদ ছেলে ওয়াগান ব্রেকার না ড্রাগিস্ট, আমি কেন ঘরে ঢোকাবো? মায়ের পোর্শন চুপ। এইবার ইলোরা বিছানা থেকে নেমে ঘর ছেড়ে বেরোতে যায়। কেয়া চেঁচিয়েও বলে ওঠে, কোথায় চললে? ঠাকুমার আঁচলের তলায়? ইলোরা উত্তর দেয় না। পর্দা সরিয়ে সেপারেটরের দরজা পেরিয়ে ঠাকুমার কাছে চলে যায়। যেতে যেতে শোনে মা বলছে, ছেলেটা তোমার বংশগৌরব জানে নাকি সেটা বোঝার মতো বুদ্ধিও তার নেই? ইলোরা জানে মায়ের এই চেঁচামেচি কান্নাকাটি এইসব প্রহসন। কেননা কোনো বিয়ে বাড়িতে বা কোনো জলসায় মা যখন ইলোরাকে সঙ্গে নিয়ে যায় তখন নিজের হাতে সাজিয়ে নিয়ে যায় এবং সেখানে খুঁজে বেড়ায় ইলোরার জন্য উপযুক্ত ছেলে। যদি খুঁজে পায় মেয়েকে দেখিয়ে বলে, ছেলেটা খুব স্মার্ট না? কিন্তু মা এখন এত নাটক করছে কেন? ইলোরার কাছে পরিষ্কার নয়। খবরটা বিমান কাকু দিয়েছে কোনো সন্দেহ নেই। মিনিমুখটা সকালবেলাই বৌদি বৌদি করে উপস্থিত হয়েছিল। কাল সন্ধেবেলা মোহনের সঙ্গে ইলোরাকে স্টেশন রোডে দেখেছে, রিক্সা করে বউ আর মেয়ে নিয়ে যাচ্ছিল। ইলোরা মোহনকে দেখিয়ে বলেছিল, ওই যে রিক্সা করে সুখী দম্পতিটা গেল, লোকটা আপাতত আমার মায়ের প্রেমিক। মোহন বলেছিল, আগে বলবে তো, ভালো করে মেপে নিতাম, সময় মতো কোড়কে দিতাম। ইলোরা বিষণ্ণ হেসেছিল। মোহন তো ওর মায়ের ক্ষমতা জানে না। বিমান কাকু যখন খবরটা দিতে এসেছিল ইলোরার ভাড়ার ঘরে ছিল। ওখানেই ভাই বোন পড়াশুনো করে। খবরটা কাকু দিয়ে চলে যেতেই মা ভাড়ার ঘরে গিয়ে ইলোরার ওপর ঝাঁপিয়ে পড়েছিল। কিরে বল, কাল কোচিং না গিয়ে কোথায় গিয়েছিলি? কার সাথে ঘুরছিলি? ইলোরা মায়ের ওই মূর্তি দেখে হকচকিয়ে গেল। তারপর মা কাঁদতে কাঁদতে ইলোরাকে দু হাতে এলো পাতাড়ি মারতে শুরু করেছিল। উদয় মাকে এসে আটকায় এবং তখনই ইলোরা বুঝতে পারে মা অ্যাক্টিং করছে। কেননা মা যতটুকু মেরেছে তাতে কোনো আঘাত ছিল না। হাত উঁচু করে তুলছিল কিন্তু মারছিল আস্তে। কেন? মা কার জন্য এই অ্যাক্টিং করছে? উদয়কে দেখাচ্ছে, দেখ আমি দিদিকে কেমন শাসন করছি, নাকি ঠাম্মাকে দেখাচ্ছে নিজের মেয়ের প্রতি অধিকার? অথবা মায়ের হয়তো অনেক দিন পর মা হয়ে ওঠার শখ হয়েছে। মা হয়তো ভালোবেসেই রাগটাকে আঘাত অবধি নিয়ে যেতে পারেনি। ইলোরা কিছুই বুঝে উঠতে পারে না। ও এখন ঠাম্মার কোলে মাথা গুঁজে দিয়েছে। ঠাম্মা মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞাসা করছে, কেমন দেখতে রে ছেলেটাকে? ঘুমের তলানিতে এসে মোহন শুনতে পায় বৌদি রেওয়াজ করছে, বেহাগ বাজাচ্ছে, মধ্যরাতের রাগ। ভোরবেলা কিন্তু খারাপ লাগছে না। ঘুম যত ফিকে হচ্ছে মোহন তত বুঝতে পারে আজ বৌদি সেতারকে গান গাইয়ে ছাড়ছে, অব্যর্থভাবে সুর ছুঁয়ে ফেলছে। জানালা দিয়ে এইমাত্র ফোঁটা তাজা আলো বৌদির মুখে পড়েছে। যেহেতু অনায়াসে আজ সুর এসে গেছে, বৌদির মুখে প্রত্নযুগের হাসি খেলা করছে, যেন কোনো মন্দির গাত্রে বিনা হাতে নারী। আজ দাদা অফিসের আগে ভাত পাবে না, মোহনকেই চা করতে হবে। তবু দুই ভাইয়ের কোনো বিরক্তি থাকবে না, আনন্দেই থাকবে দুই ভাই। বৌদির সেতারের জামা ফ্রকের মতো, তাতে লেসের কাজ। পুজোয় সেতারের নতুন জামা হয় যেন নিজের মেয়ে। মোহন লেপশুদ্ধ উঠে বসে বিছানায়। মোহনকে দেখে বৌদি হাসে, চোখ দিয়ে বলে, দেখেছ আজ কীরকম বাজছে? এভাবেই বৌদি কণাকে কোলে নিয়ে খাওয়াতো। কণা ফিডিং বোতলের দুধটা চোঁ চোঁ করে মেরে দিলে বৌদি এইভাবেই মোহনের দিকে তাকিয়ে হাসত। কণা থাকাতে বৌদির সেতার দূরে চলে গিয়েছিল। কণা চলে যেতে ফের সেতার ফিরে এসেছে। শিশুর পরিবর্তকে সুর দিয়ে ভরানো যায়? যায় না, শুধু শূন্যতা বাড়ে। আজকাল বাড়িটাকে বড্ড বড় মনে হয় মোহনের। গুলি খাওয়া পায়রার মতন জানলা গলে খবরের কাগজটা ঘরের মেঝেতে এসে পড়ল। বিছানা থেকে নেমে কুড়িয়ে নিল মোহন, ফের বিছানায় গিয়ে বসল। 5 মিনিট কাগজটার কিছুই বুঝতে পারবে না। সদ্য জলে দেওয়া খাবার সোডার মতন ফুটবে অক্ষরগুলো, তারপর থিতলে ধীরে ধীরে ভেসে উঠবে খবরগুলো। আজকের বিশেষ খবর খোঁজার আগেই বিশেষ খবর হাজির। দাদা চা নিয়ে এসেছে। ট্রেতে 3টে ধুমায়িত কাপ,
দাদা জীবনে দ্বিতীয়বার চা করলো সম্ভবত। প্রথম কখনো করেছিল কিনা মোহনের মনে নেই, তবে করেছিল নিশ্চয়ই, না হলে আজ করলো কি করে। মোহন চোখ দিয়ে দাদাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আজ হঠাৎ চা করে নিয়ে এলি? দাদা চোখ দিয়েই উত্তর দিল, পরে বলছি। সেতারে এখন ঝালা চলছে, ঘরে সুর উপচে পড়ছে, জানালা দিয়ে দরজা দিয়ে সুর বেরিয়ে পড়ছে বাইরের রোদে। একসময় থেমে গেল সেতার, সুর থই থই করছে ঘরে। কাগজে এখন একটা ধর্ষণের খবরকে অত্যন্ত অবাস্তব মনে হচ্ছে। কাগজটা মুড়ে দাদাকে এগিয়ে দেয় মোহন। কি ব্যাপার, আজকে তুই চা করলি? আজ একটা গ্র্যান্ড নিউজ আছে মাই ব্রাদার। দাদা আজ বেশ উৎফুল্ল। বৌদি লাজুক হেসে কাপ নিয়ে ঘর ছেড়ে চলে গেল। একজন ভালো গাইনির সন্ধান পেয়েছি, তোর বৌদি দেখাতে রাজি হয়েছে। কথাটা শুনে মোহন চেষ্টা করে হাসল। কণাকে মোহন ভোলেনি, দাদা বৌদিও ভোলেনি, কিন্তু ভুলতে চাইছে। মোহনের কষ্ট হয়। কণার দেয়ালা কান্না আজও এ বাড়িতে স্পষ্ট টের পায় মোহন। বাবাকে মনে পড়ে না মোহনের, মাও চলে গেল অসময়ে, হায়ার সেকেন্ডারির আগে। তারপর দুই ভাই আর কাজের লোক। দাদা সদ্য চাকুরিতে ঢুকেছে, রান্নাবান্না কিছুই পারত না। কাজের লোকের কাছে মোহন শিখে নিয়েছিল সব। কাজের লোক যখন ডুব মারত, মোহন বেশ চালিয়ে নিত। শুধু রুটি বেলতে গেলে কিছুতেই গোল হতো না। তবুও বেশ চলছিল। আত্মীয় স্বজন খুব একটা আসতো না বাড়িতে, পাছে তাদের দায়িত্বগুলো খেয়াল হয়ে যায়। কিন্তু আত্মীয়রা বাইরে থেকেও যে এত তৎপর ছিল তা টের পায়নি দুই ভাই। একদিন বড় জ্যাঠা সন্ধেবেলা এসে হাজির, বললেন, বিজনের জন্য একটা পাত্রী স্থির করেছি। বিজন, মোহন, তোমরা দুজনে গিয়ে তাকে দেখে এসো। কতদিন আর হাত পুড়িয়ে খাবে? আমরাও তোমাদের জন্য কিছু করতে পারি না, নিজেদের সংসার নিয়েই হিমশিম খেয়ে যাই। আর হ্যাঁ, মেয়েটার একটা বিশেষ গুণ আছে, সেতার বাজায়। বিজন তো গান বাজনা ভালোবাসে। খুব অল্প বয়সেই বিজনের বাবা বিজনকে উচ্চাঙ্গ সঙ্গীত শেখানোর বন্দোবস্ত করেছিল। বিজন গাইতেও দারুণ। প্রথমে বাবা, তারপর মা বিজনের গানের ইচ্ছেটা নিয়ে চলে গেছে। চাকরি এসে সহজেই গান বন্ধ করে দিয়েছে। বাড়ির বড় ছেলে বিজন চিরকালই মিতভাষী গুরুজনদের মান্য করে। জ্যাঠামশাইয়ের কথা মতো দু ভাই একদিন চলল মেয়ে দেখতে। যাওয়ার পথে বিজন বলেছিল, দেখা ফেকা আমার পোষায় না, যাকেই দেখব হ্যাঁ করে দেব। কি বলিস মোহন? লোকাল ট্রেনে শ্রীরামপুরে গিয়ে নৌকোয় গঙ্গা পার হয়ে ব্যারাকপুর। জ্যাঠামশাইয়ের গুরু ভাইয়ের মেয়ে। বিজন একবারই মুখ তুলে দেখেছিল মেয়েটিকে। যেহেতু সেতার বাজাতে জানে, তাই আর একটাই প্রশ্ন করেছিল, বেহাগে কোন মা লাগে? মেয়েটি উত্তর দিয়েছিল, শুদ্ধ মা, কড়ি মা দুটোই লাগে। বহুদিন আগে শুধু শুদ্ধ মাই ব্যবহার হতো, পরে দেখা গেল কড়িমা লাগিয়ে রাগ মাধুর্য আরও বেড়ে যাচ্ছে। গুণীরা মেনে নিলেন কড়িমা। ব্যাস, বিজনের আর কোনো প্রশ্ন করার দরকার পড়েনি। এত সহজভাবেই গ্রহণ করেছিল জীবনটা। যেন যে মেয়ে মায়ের সঠিক অবস্থান বলতে পারবে তাকেই বিয়ে করা যায়। মেয়েটির রূপ বিজন খেয়াল করেনি। সারাটা বিকেল জুড়ে সেতার শুনেছিল। বাজনা শেষ হলে পরম মমতায় বলেছিল, তোমার আঙুলে তারের দাগ দেখি। মেয়েটি বাঁ হাতে তর্জনী উল্টে দেখিয়েছিল গভীর খাদ। বিজন আঁতকে উঠেছিল। তুমি কবে থেকে বাজাচ্ছ? এত গভীর দাগ হলো কি করে? সেই বিজন ইদানিং বাথরুমেও গুনগুন করে না। চাকরি ওর সব খেয়েছে, তবে কোথাও সুর বাজলে এখনো কান পাতে। বউ ভুল সুর লাগালে দৌড়ে এসে সংশোধন করে দেয়। মেয়ে দেখে ফেরার দিন সন্ধেবেলায় দুই ভাই যখন নৌকোয় গঙ্গা পার হচ্ছে, বিজন ভাইকে জিজ্ঞেস করেছিল, তোর কেমন লাগলো? তুই তো কিছু বললি না। সূর্যাস্তের রং গঙ্গায় লেগে আছে। সেই রং মোহনের মনের মধ্যে এক অশুভ ছবি ফুটিয়ে তুলছে। মোহন অন্যমনস্ক হয়ে বলেছিল, ভালোই তো। মোহনের মনে পড়েছিল মাকে। অসম্ভব ফর্সা ছিল মা, আর কি লাবণ্য সারা শরীর জুড়ে। কঠিন শীতেও পায়ের পাতা ফাটত না। তিনি যখন হাঁটতেন পায়ের চাপে রক্ত উঠে
পায়ের চারপাশে আলতার নিশানা তৈরি করত। বিধবা মাকে বোধহয় সেটা বেশি দিন মানায়নি বলে মা তাড়াতাড়ি চলে গিয়েছিল। বৌদিরও সেই রং। হাঁটার সঙ্গে সঙ্গে মোহন দেখেছিল আলতার আভাস। মোহন ভয় পেয়েছিল। দাদার বিয়ে হয়ে গেল। ধীরে ধীরে ভয়ও কেটে গিয়েছিল। দেখতে দেখতে একসময় কণা এলো, তুলতুলে পায়ে হাঁটতে শিখল। বৌদি সেতার বাজালে দুহাত মুঠি করে জানালা দিয়ে আসা রোদ্দুরের মধ্যে নাচত। মোহন বহুবার ওর মুঠি খুলে দেখেছে, এক মুঠোতে শুদ্ধ মা, অন্যটাতে করিমা। মোহন খেয়াল করেনি কণারও পায়ের চারপাশে আলতা ফুটে উঠত। মাত্র 2 দিনের জ্বর। রোগটা ধরাই গেল না, কণা চলে গেল। তারপর থেকে মোহন মেয়েদের স্থায়িত্বে বিশ্বাস করে না। আর কোনো শিশু এই বাড়িতে জন্মালো না। অসুবিধাটা কোথায় জানার ইচ্ছেও বৌদির ছিল না। এতদিন পর হঠাৎ ডাক্তার দেখাতে রাজি হয়েছে। বৌদি কি কণাকে ভুলে যাচ্ছে? চা খেয়ে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল মোহন। ও এখন সাধুঘাটে যাবে। এই 7 সকালে কোনো বন্ধুই ওর জন্য ঘাটে বসে নেই। বন্ধুরা সব সন্ধেবেলা জড়ো হয়। মোহনের যখনই কণাকে খুব মনে পড়ে, সে সাধুঘাটে চলে যায়। সাধুঘাটের গঙ্গার পলিতে কণা মিশে আছে। বেদনার সঙ্গে থাকতে মোহনের ভালো লাগে। ক্রমান্বয়ে বেদনা ওকে জীবন সম্বন্ধে উদাসীন করে তোলে। মোহনের কিছুই হতে ইচ্ছা করে না, মানুষও না। রাজনগর কলেজের গা দিয়ে রাস্তা, তারপর দমকল, একটু এগুলি সাধুঘাট। ঘাটের পাশে পড়ে শিব মন্দির। সেখানে এক সাধু থাকে। সাধু নিজের নাম জানে না, বানিয়েও বলে না, যে যেমন ইচ্ছে ডাকে। সাধুর নাকি আগের জীবনের কথা কিছুই মনে নেই। মোহনরা তা বিশ্বাস করে না। নিশ্চয়ই কোনো জবরদস্ত অপরাধ করে এখানে এসে সেঁটে গেছে। কিন্তু সেও তো অনেক দিন হলো। পুলিশ একবারের জন্য ওকে তুলে নিয়ে যায়নি। একটু আধটু পুজো পাঠ জানে, চালিয়ে নেয়। মোহনরা বলে কোয়াটার সাধু। সাধু গাঁজা বানায় দারুণ। মোহনের বন্ধুরা বলে ভাগ্যে সেই অভ্যাসটা পূর্বাশ্রমে রেখে আসেনি। মোহন গাঁজার ভক্ত নয়, খেলে বরং সব তালগুল পাকিয়ে যায়। মন্দিরের চাতালে এসে বসল মোহন। ঘাটে কেউ নেই, সাধুকেও আশেপাশে দেখা যাচ্ছে না। একটা সিগারেট ধরায়। এখন ভাঁটা চলছে, তাই অনেকটা চর দেখা যাচ্ছে। এই চরেই ঠিক কোথায় কণাকে শোয়ানো হয়েছিল এখন আর ঠাহর করা যায় না। ঘাটে বসে হাওয়ায় ভেসে আসা পলিমাটির গন্ধ পাওয়া যায়। কণার গন্ধ ভুলে গিয়ে এখন এই গন্ধটাকেই কণার বলে মনে হয়। ওই তো সাধু আসছে চর ধরে, হাতে জবা ফুল। সেনবাড়ির বাগানটা গঙ্গার গায়েই, ওখান থেকে চুরি করে নিয়ে আসছে ফুল। মোহনকে দেখে হন্তদন্ত হয়ে কাদা মারিয়ে এগিয়ে আসছে। দূর থেকে সাধু বলে, মোহনদা, মোহনদা, একটা খবর আছে। ভালোই হয়েছে সকাল সকাল এসেছো। বেলায় বৃষ্টি হলে খবরটা ধুয়ে যেত। হে হে। মোহনদের গ্রুপের সবাইকেই সাধু দাদা বলে। অযথাই সমীহ করে। সাধু মোহনের সামনে এসে বলে, কাল বিকেলে একটা মেয়ে এসেছিল তোমার খোঁজে। এই নাও, চিঠি লিখে রেখে গেছে। কাল তো এলে না। সাধু মন্দিরে ঢুকে যায় সম্ভবত চিঠিটা আনতে। কোন মেয়ে? মোহন চোখ কুঁচকে একটু আন্দাজ করার চেষ্টা করে। পুরনো কোনো কেস নড়ে চড়ে উঠল নাকি? যদিও সাধু অনেক মেয়েকে নামে চেনে। কলেজবেলা থেকে বিভিন্ন বান্ধবী নিয়ে এসে মোহন এই ঘাটেই বসেছে। আর সাধুর ব্যক্তিত্ব এতই কম যে মোহনের থেকে পয়সা নিয়ে চা সিগারেট সাপ্লাই করেছে আলাপ চলাকালীন, কারণ সেই ফাঁকে নিজেরটাও জুটে যাবে। সাধু মন্দিরের ওপাশের চাতাল থেকে ডাকে, কি হলো মোহনদা, এইদিকে এসো। ওপাশের চাতাল ঘিরে ঝোপঝাড়। ওখানে দাঁড়িয়ে সাধু হাসছে, আঙুল দিয়ে মেঝের দিকে কি যেন দেখাচ্ছে। মোহন নিজের জায়গা থেকে উঠে এগিয়ে যায়। সাধুর নির্দিষ্ট মেঝেতে কি সব লেখা, সম্ভবত কাঠ কয়লা দিয়ে। কড়া পাহারায় আছি, মা তোমার সঙ্গে দেখা করতে চেয়েছে। কোনো নাম নেই। একটুও না ভেবে মোহন বুঝতে পারে ইলোরা। ও কি বৃষ্টিকেও ভয় পায় না? যদি ইতিমধ্যে বৃষ্টি হতো। এই ঘাটে তো ইলোরাকে নিয়ে আসা হয়নি। কথায় কথায় বলেছিল হয়তো এই ঘাটের কথা।
সাধু ওদিকে বলে যাচ্ছে, কাগজ পেন ছিল না তো, পুরা কাঠ জোগাড় করে দিলাম, লিখে ফেলল। পাগলি মেয়ে, এখানে বসে অনেকক্ষণ আমার সঙ্গে গল্প করলো, তোমার কথা হলো, জিজ্ঞেস করলো কখন কবে আসো। খুব আপন আপন ভাব মেয়েটার মধ্যে। তোমার এত কটা মেয়ে বন্ধুর ভিতরে এই মেয়েটাই সব থেকে ভালো। বোঝা যাচ্ছে সাধু যথেষ্ট ইমপ্রেস হয়েছে ইলোরাকে দেখে। এদিকে মোহনের এখন প্রধান চিন্তা ইলোরা প্রসঙ্গটাকে ও আরও টেনে নিয়ে যাবে কিনা। ইলোরার প্রতি একটা আকর্ষণ বোধ করে ঠিকই, কিন্তু ব্যাপারটা যেহেতু ওর বাড়ি অবধি করিয়ে গেছে, তাই এরপরই আসবে চাকরি, বিয়ে, প্রভিডেন্ট ফান্ড, নার্সিংহোম, একের পর এক। কোনো বৈচিত্র্য নেই, আপোষ আর আপোষ। এত আপোষ করে একটা মানুষ জীবনে কি পায়? দুর্লভ কয়েকটা মুহূর্ত। কয়েকটা মুহূর্তের জন্য নিজের পুরো জীবনটাকে উৎসর্গ করার কোনো মানে হয় না। তবু ভোরবেলা পাওয়া এই কাঠকয়লার চিঠি মোহন সহজে অস্বীকার করতে পারে না। কি করবে এখন? সোজা ইলোরার বাড়ি পৌঁছে যাবে নাকি আর কখনোই যাবে না? মোহন কিছু ঠিক করতে না পেরে আপাতত সে সাইকেলে উঠে পড়ে। আজকের পর্ব এখানে শেষ করলাম। পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কমেন্টে জানাবেন কেমন লাগলো। আগামী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।